তাহলে আমরা পড়ছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর কে নারায়ণ, তাই তো? তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম যিনি অ্যাস্ট্রোলজার তিনি দিনের শেষে যে টাকাটা তিনি বাড়ি নিয়ে যান, হাত দেখে বা গণনা করে যে টাকা দিনের শেষে বাড়ি নিয়ে যান, তিনি মনে করেন যে সেই টাকাটা তার যোগ্যতা অনুযায়ী পাওয়া। বোঝা গেল? মানে তার মধ্যে সে খারাপ কিছু দেখে না, ভাবে না। যেমন একজন শ্রমিক কাজ করলো, কাজ করার পর দিনের শেষে সে তার ওয়েজেস নিয়ে যায়, মজুরি নিয়ে যায়, তাই তো? কাজ করে মজুরি নিয়ে যায়। তো ঠিক তেমনই ও ভাবে এটাই যে সে মানুষকে ঠকাচ্ছে না, সারাদিন পরিশ্রম করার পরে দিনের শেষে তার পরিশ্রমের মূল্য সে বাড়ি নিয়ে যাচ্ছে, এটা সে পাওয়ার যোগ্য, এটা সে মনে করছে। কে মনে করছে? অ্যাস্ট্রোলজার। নেক্সট দেখো তার জীবনে নেক্সট এই পর্যায়টা কিভাবে এলো, সে কি করে অ্যাস্ট্রোলজার হলো। আমরা এইটুকুতেই বুঝতে পেরেছি যে যা পড়লাম তাতে তিনি কোনো সত্যিকারের অ্যাস্ট্রোলজার নন। মানে অ্যাস্ট্রোলজার হতে গেলে অ্যাস্ট্রোলজি পড়তে হয়, তাই না? অ্যাস্ট্রোলজি পড়াশোনা করতে হয়। কিন্তু যতটুকু আমরা পড়লাম তাতে বুঝলাম যে সে কোনো এডুকেটেড অ্যাস্ট্রোলজার নয়। কারণ এই পড়ার মধ্যেই আমরা লক্ষ্য করলাম যে একটা জায়গায় যে তার কাছে যে সমস্ত ব্যক্তিরা আসে তাদের যে শনির দশা বা গ্রহ নক্ষত্রের অবস্থান, সে নিজের সম্পর্কেও জানে না বা তাদের সম্পর্কেও জানে না, এই কথাটা আমরা দেখলাম। তবুও সে কিন্তু হাত দেখে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তিনি একটা প্রশিক্ষিত অ্যাস্ট্রোলজার নন। নেক্সট, তাহলে কী করে অ্যাস্ট্রোলজার হলো দেখো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ। লেফট মানে কি? কোনো লাইনের অর্থ বা গল্পের অর্থ বুঝতে গেলে প্রথমে তোমাদেরকে ওয়ার্ডের মানে খাতায় নোট করে নিতে হবে বা মুখস্থ রাখতে হবে। লেফট, তাহলে হি হ্যাড লেফট হিজ ভিলেজ মানে গ্রাম, তাই না? তাহলে হি হ্যাড লেফট, এই লেফট শব্দটা এসছে লিভ থেকে, LEAVE। লিভ মানে ত্যাগ করা, মনে পড়ছে? গিভ আপ, লিভ, ত্যাগ করা। এই লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, থার্ড ফর্মও লেফট। তাহলে হি হ্যাড লেফট মানে পাস্ট টেন্সে আছে। তাহলে হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রাম ত্যাগ করেছিল বা ছেড়ে গেছিল। উইথআউট অ্যানি প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে সে তার গ্রামটা ছেড়ে গেছিল উইথআউট ছাড়া, উইথআউট প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে পূর্ব পরিকল্পিত চিন্তাভাবনা বা পরিকল্পনা না করেই সে কিন্তু গ্রাম ত্যাগ করেছিল। বোঝা গেল? এমন নয় যে তিনি গ্রাম ত্যাগ করেছিলেন তার জন্য সে পরিকল্পনা করেছিল আগে বা কোনো চিন্তাভাবনা করেছিল যে অমুক তারিখে আমি গ্রাম থেকে পালাবো বা চলে যাব, তার কোনো ব্যাপার ছিল না। কিন্তু ও কিন্তু কোনো প্ল্যান করেনি বা প্রিভিয়াস থট, পূর্ব থেকে সে ভাবেও নি যে সে আগে গ্রাম থেকে যেতে হবে। ইফ হি হ্যাড কন্টিনিউড, যদি সে চালিয়ে যেত। অ্যাকচুয়ালি কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া, কিন্তু এখানে হচ্ছে থেকে যাওয়া। ইফ হি হ্যাড কন্টিনিউড, সে যদি থেকে যেত কোথায়? গ্রামে। দেয়ার মানে সেখানে, সে যদি সেখানে থেকে যেত। হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে চালিয়ে যেতে হতো। ক্যারি অন মানে কি? গ্রুপ ভার্ব। তাহলে ক্যারি অন মানে কন্টিনিউ। তাহলে উড হ্যাভ ক্যারিড অন, তাকে চালিয়ে যেতে হতো দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার্স মানে কি? পূর্বপুরুষ। তাহলে দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স মানে তার পূর্বপুরুষদের কাজ। মানে সে যদি গ্রাম থেকে ছেড়ে না যেত, গ্রামে যদি থেকে যেত, তাহলে তাকে কি করতো? গ্রামে করতে হতো, গ্রামে কিন্তু তার পূর্বপুরুষদের কাজই করতে হতো। যেমন ধরো নেমলি মানে যেমন, টিলিং দ্য ল্যান্ড, টিল মানে চাষ করা, কাল্টিভেট, টিলিং দ্য ল্যান্ড জমি চাষ করতে হতো। লিভিং সেখানেই বসবাস করতে হতো। ম্যারিং সেখানেই বিবাহ করতে হতো। অ্যান্ড রাইপেনিং ইন হিজ কনফিল্ড, এবং তার শস্যক্ষেত্রে, কনফিল্ড মানে কি? শস্যক্ষেত্র। রাইপেনিং মানে কি? পেকে যাওয়া, মানে বুড়ো হয়ে যাওয়া এখানটায়। রাইপেনিং ইন হিজ ফিল্ড, তার শস্যক্ষেত্রে, এবং অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম,
অ্যানসেস্ট্রাল মানে কি? পূর্বপুরুষদের বাড়ি। হোম মানে বাড়ি, তাই না? অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষদের বাড়ি, মানে বাবা মা ঠাকুরদা তাদের বাড়ি। তাহলে তাকে সেই পূর্বপুরুষদের বাড়িতে এবং সেই শস্যক্ষেত্রেই এইভাবেই কিন্তু বুড়ো হয়ে যেতে হতো। বোঝা গেল? চাষবাস করতে হতো, ওই গ্রামেই থাকতে হতো, বিবাহ করতে হতো, ওই শস্যক্ষেত্রে সকালবেলায় যাওয়া, আর এই পূর্বপুরুষদের বাড়িতে এসে থাকা, আবার শস্যক্ষেত্রে সকালবেলায় যাওয়া, আবার রাতে এসে পূর্বপুরুষদের বাড়িতে এসে ঘুমানো, এই করতে করতে সে রাইপেনিং হয়ে যেত, মানে সে বুড়ো হয়ে যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। এখানে দেখো দ্যাট ওয়াজ আছে, ওয়াজ মানে পাস্ট টেন্স, তাহলে দ্যাট ওয়াজ নট টু বি, এটা হওয়ার ছিল না। তাহলে কি ছিল হওয়ার? হি হ্যাড টু লিভ, তাকে ছেড়ে যেতেই হয়েছিল। এই হ্যাড টু, হ্যাজ টু আর হ্যাভ টু, এটা তখনই ব্যবহার হয় যখন আমাদেরকে বাধ্য হয়ে কিছু করতে হয়। বোঝা গেল? আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে। যদি পাস্ট টেন্স হয়, হি হ্যাড টু গো, তাকে যেতেই হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল। তেমনি হি হ্যাড টু লিভ, তাকে ছেড়ে যেতে হয়েছিল কি? হোম, বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। উইথাউট টেলিং এনিওয়ান, কোনো ব্যক্তিকে কিছু না বলেই। উইথাউট মানে ছাড়া, টেলিং মানে বলা, এনিওয়ান মানে যে কোনো ব্যক্তিকে কোনো কিছু না বলেই তাকে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। এবং কি করতে হয়েছিল? হি কুড নট রেস্ট, সে আরাম নিতে পেরেছিল না। পাস্ট টেন্স, কুড আছে, প্রেজেন্ট হলে কী হবে? ক্যান। আই ক্যান রেস্ট, আমি আরাম নিতে পারি। বুঝা গেল? আই কুড নট রেস্ট মানে কি? পাস্ট টেন্স, আমি আরাম নিতে পারিনি বা পারলাম না। তাহলে হি কুড নট রেস্ট, সে আরাম নিতে পারলো না। কেন? টিল হি লেফট বিহাইন্ড, টিল মানে যতক্ষণ না, টিল মানে যতক্ষণ না। কিসে পড়েছো? প্রিপোজিশন, টিল, যতক্ষণ না, আনটিল পড়েছো কোনটাই? টিল হি লেফট হিট বিহাইন্ড, যতক্ষণ পর্যন্ত সে এটাকে পিছনে ফেলে গেছে। কোনটাকে? গ্রামটাকে। যতক্ষণ পর্যন্ত এটাকে সে পিছনে ফেলে গেছে। এ কাপল অফ 100 মাইলস, কাপল মানে কি? যুগ্ম। তাহলে এই কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল। 100 মাইল মানে 100, আর কাপল অফ 100 মানে কত? 200। যতক্ষণ পর্যন্ত সে এই গ্রামটাকে 200 মাইল পিছনে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কোনো আরাম নেয়নি। তাহলে ভাবো কি এমন করে এসছে গ্রাম থেকে তো পালালোই, কিন্তু এমন কিছু করেছেও যে গ্রাম থেকে পালিয়ে কিন্তু ভয়ে কোথাও দাঁড়াতে পারেনি। এতটা দূরত্ব সে যেতে চেয়েছে যাতে কেউ, তার গ্রামের লোক, প্রতিবেশী বা কেউ যাতে খুঁজে না পায়। তাই গ্রাম থেকে 200 মাইল পার করার পরে সে রেস্ট নিয়ে, তার আগে সে কোনো রেস্ট নেয়নি, আরাম নেয়নি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নট? ইয়েস। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ভিলেজার মানে গ্রামবাসী, একজন গ্রামবাসীর কাছে ইট ইজ এ গ্রেট ডিল, এটা কিন্তু একটা ভীষণ ব্যাপার। গ্রেট ডিল মানে ভীষণ ব্যাপার, বড় ব্যাপার। গ্রেট মানে বড়, ডিল মানে গ্রেট মানে বড় অনেক, আর ডিল বলতে গেলে ব্যাপার। তাহলে ইট ইজ এ গ্রেট ডিল, একটা গ্রামের মানুষের কাছে এটা কিন্তু খুব বড় ব্যাপার। হঠাৎ করে সে কোনোদিন গ্রাম থেকে বেরোয়নি, হঠাৎ করে সে এমন কিছু করেছে গ্রাম থেকে বেরোতেই হচ্ছে, এবং গ্রাম থেকে বেরিয়ে অজানা অচেনা কোনো দেশে কোথাও জায়গায় 200 মাইল পার করে তাকে যেতে হচ্ছে। তাহলে এটা কি গ্রামের মানুষের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে কোথায় পড়েছো? অ্যাজ ইফ কোথায় পড়েছো? দেখছো তোমাদের গ্রামারে কত দুর্বলতা, তোমরা পড়ছো না, মানে রিসেন্টলি তোমাদেরকে পড়ানো হয়েছে এটা। অ্যাজ ইফ কনজাংশনে পড়েছো, কনজাংশন সংযোজক অব্যয়। অ্যাজ ইফ মানে যেন। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন,
যেন একটা সমুদ্র, ওশান মানে সমুদ্র, ফ্লোড বিটুইন, ফ্লো মানে কি প্রবাহিত হওয়া, তাহলে ফ্লোড বিটুইন মানে কি মাঝখানে, মাঝখানে, শুধু মাঝখানে, ইন মানে মাঝখানে, কোথায় পড়েছে বিটুইন? তোমরা ফাঁকি দিচ্ছ, ভীষণ ফাঁকি দিচ্ছ। বিটুইন পড়েছে প্রিপোজিশনে, দুইয়ের মধ্যে, বিটুইন রাম অ্যান্ড শ্যাম, বিটুইন রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যামের মধ্যে, দুজনের মধ্যে হলে বিটুইন, আর অ্যামাং রাম শ্যাম অ্যান্ড যদুমধু, দুইয়ের বেশি হলে অ্যামাং। তাহলে বিটুইন কোথায় গেল? হ্যাঁ, অ্যাজ ইফ যেন অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন একটা সমুদ্র, মহাসমুদ্র, ওশান মানে সি মানে সমুদ্র, ওশান মানে মহাসাগর, তাহলে অ্যাজ ইফ অ্যান ওশান যেন একটা মহাসাগর, মহাসমুদ্র, ফ্লোড বিটুইন দুইয়ের মধ্য দিয়ে বয়ে গেছে। দুইয়ের মধ্যে দিয়ে বলতে গ্রাম আর ওই ব্যক্তি, দুজনের মধ্য দিয়ে যেন একটা সমুদ্র বয়ে গেছে, মানে এতটাই দূরত্বে এসছে যেন সে এবং তার গ্রামের মধ্যে একটা সমুদ্র বয়ে গেছে। বোঝা গেল? তাহলে ওয়ার্ডের মিনিংটা যদি তোমরা আগে করো, তাহলে লাইনের মানে দেখার জন্য তোমার মানে বই দেখতে হবে। এটাকে বলে বোকামির পড়া, মানে যে পড়ার কোনো মূল্য নেই, অর্থাৎ সেই পড়া তুমি হয়তো আমাকে এসে পড়াতে শোনাতে পারছো, কিন্তু দুদিন পরেই পরীক্ষা হলে শেষ। এই যে তুমি পড়লে, তুমি পড়ছো লাইনটা শেষ করছো, মানে বলছো, তার মানে তুমি লাইনের ওয়ার্ডের দিকে তাকিয়ে তোমার মানে মনে আসছে না, তুমি মনে করছো কিভাবে? নোট বইয়ে কি লাইন পড়েছি মানে সেটা মনে করছো। হ্যাঁ, দ্যাট ইজ নট রাইট, দ্যাট ইজ নট ফেয়ার, দিস ইজ রং ওয়ে, এটা ভুল পন্থা। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নোট ডাউন দ্য ওয়ার্ডস ইউ ডোন্ট নো, যে ওয়ার্ডগুলোর মানে জানো না সেই মানেগুলোকে আগে নোট ডাউন করো, খাটো, পরিশ্রম করো, সেগুলোকে আগে মুখস্থ করে নাও। যখন লাইনটা পড়বে দেখবে সেই লাইন ওয়ার্ডের মানেটা যদি তুমি মনে করতে পারো, অটোমেটিক লাইনের মানে হয়ে যাবে। যদি আমি জানি অ্যাজ ইফ মানে যেন, ওশান মানে সমুদ্র, ফ্লো মানে প্রবাহিত হওয়া, বিটুইন মানে দুইয়ের মধ্যে, এই ওয়ার্ডের মানে যদি আমি জানি, তাহলে এই লাইনটার মানে করতে আমার অসুবিধা আছে? অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন একটা মহাসাগর দুজনের মধ্য দিয়ে বয়ে গেছে। নেক্সট, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস। ওয়ার্কিং মানে কি? ওয়ার্ক মানে কাজ করা, এখানে ওয়ার্কিং মানে হচ্ছে কার্যকারী। তাহলে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ বা ব্যাখ্যা, বিশ্লেষণ বা ব্যাখ্যা। তাহলে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। ম্যানকাইন্ডস ট্রাবলস মানে হচ্ছে মানুষের সমস্যা, মনুষ্য সমাজের সমস্যা। তাহলে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস, তার ছিল কার্যকারী বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ? না তো অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের সমস্যার একটা ফলপ্রসূ বা কার্যকরী বিশ্লেষণ তার কাছে ছিল। তার মানে কি বলতে চাইছে? তার মানে এটাই, সে মানুষের কি কি প্রবলেম, মানুষের কি কি সমস্যা হয়, মানুষ কি যন্ত্রণায় সাধারণত বেশি ভোগে, মানুষ সাধারণত কি সমস্যায় বেশি পড়ে, হ্যাঁ, এই সবগুলো ও নিজে নিজে বিশ্লেষণ করেছে। বুঝতে পেরেছ? সেই বিশ্লেষণ করে তার কাছে স্টোর করে রেখেছে, মানে সে এগুলো ভালো করে জেনে রেখেছে। বোঝা গেল? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেশি হবে না? হবে না? হবে তো। ভাই ভাই ঝামেলা বেশি হবে না? হবে না? এক জায়গায় থাকলে হবে তো। হ্যাঁ, মন কষাকষি হবে কি হবে না? সম্পত্তি নিয়ে বিবাদ হবে কি হবে না? তাহলে এই যে মানুষের কমন ফ্যাক্টর, বিরহ, প্রেম, এইসবগুলো যে কমন ফ্যাক্টর, এগুলো সম্পর্কে সে কিন্তু খুব ভালোভাবে জেনে রেখেছে, মানুষের মনটাকে বুঝে রেখেছে, দিয়ে সেটাকে কাজে লাগাই। তাই বলছে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তার মানুষের সমস্যার কার্যকরী বিশ্লেষণ তার কাছে ছিল। যেমন ধরো বলে দিয়েছে ম্যারেজ, বিবাহ, বিবাহ নিয়ে সবার উৎসুক থাকে,
থাকে না, বাপ মায়ের চিন্তা, হ্যাঁ, সমাজেরও যেন চিন্তা, সবারই চিন্তা। মানি, টাকা নিয়ে কার চিন্তা নাই? আছে এমন কোনো ব্যক্তি যে টাকা নিয়ে ভাবে না? সবাই কি রামকৃষ্ণদেব, যত মত তত পথ, টাকা মাটি মাটি টাকা, কেউ ভাবে? তাহলে সবার কাছে টাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই বিষয় নিয়ে বললে কাজ হবে, তাই এটা বলছে কার্যকরী টপিক। বোঝা গেল? বিবাহ নিয়ে কথা বললে সেটা ভালো ওয়ার্ক করবে, কাজ করবে, তাহলে সে বিবাহ নিয়ে কথা বলতো। বুঝতে পেরেছ? টাকা নিয়ে কথা বললে কাজ করবে, মানে সে যাকে বলবে তার ভালো লাগবে। বোঝা গেল? নেক্সট, অ্যান্ড দ্য ট্যাঞ্জেলস অফ হিউম্যান টাইজ। হিউম্যান মানে কি? হিউম্যান মানেও মানুষ, ম্যানকাইন্ড মানে মানুষ বললাম, তাই তো, মানুষের সমাজ। আর হিউম্যান মানেও হচ্ছে মানুষ। তাহলে হিউম্যান টাইজ, টাই মানে কি? টাই মানে কি? টাই মানে জানো না? বাঁধা। টাই মানে কি? বাঁধা। বুঝতে পেরেছ? তাহলে টাইজ এখানে হচ্ছে বন্ধন, অর্থাৎ মানুষের, কোথায় গেল? হ্যাঁ, দ্য ট্যাঞ্জেলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ মানুষের সম্পর্কের বন্ধন। বোঝা গেল? মানুষের সম্পর্কের বন্ধন, এই একটা টপিক, কার্যকারী টপিক। অর্থাৎ তোমাকে আন্দাজেই বলে দেবে যে তোমার বাড়িতে এমন কেউ আছে যে তোমাকে দেখতে পারে না, একজন কেউ আছে, বা তোমার ক্ষতি করতে চায়, তুমি সেটা বুঝতে পারছো, তুমি না বুঝেই তারকে ভালোবাসছো, উপকার করছো, কিন্তু তলে তলে সে কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অর্থাৎ ওই যে হিউম্যান টাইজ, মানুষের সঙ্গে মানুষের বন্ধন, সম্পর্কের। তোমার বন্ধু খুব বেশি না, সাবধান। তোমার বন্ধুদের মধ্যে কিন্তু একজন আছে খুব মারাত্মক বন্ধু, সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। তার মানে কি? হিউম্যান টাইজ, মানুষের সঙ্গে মানুষের বন্ধন নিয়ে কথা। বোঝা গেল? এইগুলো হচ্ছে তার কার্যকারী টপিক। কার? অ্যাস্ট্রোলজার। লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাস, প্র্যাকটিস মানে অভ্যাস। হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। হ্যাজ শার্পেন্ড, শার্পেন্ড মানে শার্পেন দ্য রুল বলে না? শার্পেন দ্য রুল, রুলটাকে চাঁচো ভালো করে, চকচকে করো বলে না? হেসোকে ঘষে চকচকে করো, চাকুটাকে ভালো করে ঘষো, ঘষে চকচকে করো, এটাকে বলে শার্পেন, তীক্ষ্ণ করা, চকচকে করা, ঘষা, মাজা। বোঝা গেল? তাহলে লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে অনুধাবন ক্ষমতা। বোঝা গেল? অর্থাৎ আন্দাজ করার ক্ষমতা। তাহলে এই যে লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাস, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে এই অভ্যাসও করে যাচ্ছে। আগের দিকে, প্রথম দিকে ওর একটু হয়তো অসুবিধা হয়েছে, প্রবলেমে পড়েছে, কিন্তু সেইটা আস্তে 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 কী হয়েছে, এই দীর্ঘদিনের অভ্যাস এখন এমন তীক্ষ্ণ হয়ে গেছে যে সব কাজ করে। চোখ থেকে বলে দেয় যে ওর কী প্রবলেম নিয়ে এসছে, মুখ থেকে বলে দেয় ও যে কী প্রবলেম নিয়ে এসছে, টাকার সমস্যা না বোর সঙ্গে ঝামেলা করে এসছে, কিছু একটা ব্যাপার নিয়ে কিন্তু ও ঠিক চোখ মুখ দেখে বলে দেয়। এটাকে বলছে ওর পারসেপশন করার, পারসেপশন ক্ষমতাটা, অনুধাবন করার ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে গেছে। বোঝা গেল? কিসের ফলে? লং প্র্যাকটিস, দীর্ঘ অভ্যাসের ফলে। উইথিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, উইথিন মানে মধ্যে, কোথায় পড়েছো? প্রিপোজিশন, বাড়ি গিয়ে পড়বে আবার প্রিপোজিশন। উইথিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, হি আন্ডারস্টুড, সে বুঝে যেত, হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, ভুলটা কোথায়, বা প্রবলেমটা, এখানে রং বলতে সমস্যা। 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত যে ব্যক্তি তার কাছে এসছে তার সমস্যাটা কোথায়। বোঝা গেল? 5 মিনিট ওকে অনুধাবন করতো, দেখতো, ভাবতো, তার কথা শুনতো, শুনে 5 মিনিটের মধ্যে বুঝে যেত যে ওর আসল সমস্যা কোথায়। হি চার্জড 3 পাইস,
সে নিত 4 পয়সা। পাইস মানে কি, কত পয়সা? হ্যাঁ, এ পাইস ইজ এ কয়েন অফ ইন্ডিয়ান অফ ভেরি স্মল ভ্যালু, মানে একটা সময় ছিল, তোমরা দেখোনি, পয়সা, হ্যাঁ পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, এরকম ছিল, 20 পয়সা, তারপরে 50 পয়সা, তার আগে ছিল আনা, মানে 5 পয়সারও কম, না ভুল বললাম, 4 আনা, 8 আনা মানে 50 পয়সা, 16 আনা মানে 1 টাকা, বুঝতে পেরেছ? তো সেই পয়সা আমরা দেখেছি 5 পয়সা, 10 পয়সাও দেখেছি, 20 পয়সার আইসক্রিম খেয়েছি। এখন আইসক্রিম যায় না সাইকেলে করে, এখন সাইকেলে করে উঠে গেছে, এখন তো ভালো টুকটুক সাজিয়ে চুটিয়ে নিয়ে যাচ্ছে, আগে সাইকেলে করে পিছনে করে নিয়ে যেত, হ্যাঁ, একটা ঢপ দিয়ে, বরফ দিয়ে, 20 পয়সার আইসক্রিম, জল আইসক্রিম, যেটা শুধু জল দিয়ে তৈরি হয় না, ওটা 20 পয়সা ছিল। তাহলে সে 3 পয়সা নিত। কি বলছে? হি চার্জ 3 পয়সা পার কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য সে 3 পয়সা করে নিত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, সে কখনোই তার মুখটা খুলতো না। কে? অ্যাস্ট্রোলজার। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। কতক্ষণ পর্যন্ত খুলতো না? 10 মিনিট। টিল দ্য আদার, যত আদার বলতে যে তাকে হাত দেখাতে এসেছে, দ্য আদার হ্যাড স্পোকেন, স্পিক মানে বলা, তাই না? সেই ব্যক্তিটা যে তার কাছে হাত দেখাতে এসেছে, সে যতক্ষণ না কথা বলছে, ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, 10 মিনিট কথা বলা না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাস্ট্রোলজার মুখ খুলতো না। বুঝতে পেরেছ? আমি যদি কারো কাছে যাই হাত দেখাতে, তার মানে কি চাহিদাটা কার বেশি? আমার বেশি। আমার বেশি না? আমি বাড়ির থেকে গিয়েছি দেখাতে, বহরমপুরে হাত দেখাতে চলে গেছি, তার মানে কি আমার চাহিদা বেশি, আমারই সমস্যা, আমি প্রবলেম পড়েছি, সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি ছুটছি, বা মুক্তি পাবো কিনা জানার জন্য ছুটছি। তার মানে এইরকম উৎসুক কোনো ব্যক্তি যদি হাত দেখাতে যায়, সে গিয়ে বসবে, বসে চুপচাপ থাকবে? ও কিন্তু আগেই বলতে লাগবে যে আমার এই প্রবলেম, এই ব্যাপার, হ্যাঁ গুরুদেব কিন্তু বলেন আমার উপায় পথ বলেন, এই বলে কিন্তু নিজের দুর্বল দিকগুলো কিন্তু আস্তে আস্তে সে ডিসক্লোজ করতে লাগে। বোঝা গেল? তার জন্য কি করে, ও কিন্তু প্রথম 10 মিনিট, হ্যাঁ 5 মিনিটের কথা বলবেই না, কত মিনিট নিজে কথা বলবে না, হ্যাঁ 10 মিনিট, অর্থাৎ 5 মিনিটের মধ্যে বুঝে যায়, আর 10 মিনিটের মধ্যে ও সব শুনে নেয়। ও 10 মিনিট ধরে ওকে বলার সুযোগ দেবে, বলতে 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 যখন সব বুঝে গেল যে হ্যাঁ বাবা কী জন্য এসে বুঝে গেছি, তখন এবার ও বলতে শুরু। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিত, প্রোভাইড মানে যোগান দেওয়া, প্রোভাইড মানে যোগান দেওয়া, যেটা তাকে যোগান দিত, এনাফ যথেষ্ট, স্টাফ, স্টাফ মানে হচ্ছে জিনিস, থিং, স্টাফ মানে জিনিস বা উপাদান, হ্যাঁ স্টাফ, ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, অর্থাৎ যেটা তাকে 1 ডজন প্রশ্নের উত্তর এবং উপদেশ দেওয়ার রসদ যোগান দিত। কোনটা? ওই 10 মিনিটের কথাটা তাকে কমপক্ষে 12টা প্রশ্নের উত্তর এবং উপদেশ এর যোগান দিত। বোঝা গেল? তাহলে কেমন চালাক, বুঝতে পারছো? 10 মিনিটের ওই মধ্যে কিন্তু অলরেডি সব জোগাড় করে ফেলেছে। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, যখন সে সেই ব্যক্তির সামনে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে যখন বুঝে গেল, তখন কি করতো? হাতের তালুটাকে নিত, নিয়ে হাত দেখতো, হাতের দিকে তাকাতো, হাতে কিছুই নাই, ও কিছুই জানে না, কোনো রেখা দেখে মানে দেখাও বলতে জানে না, কিন্তু অভিনয়, হাতটাকে সামনে নিত, নিয়ে খুব গেজিং, গেজ মানে কি মানে জানতে হবে না, গেজ মানে এক দৃষ্টিতে তাকানো, গেজ, আই এম গেজিং অ্যাট ইউ, আমি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তাহলে গেজ, গেজিং অ্যাট হিজ পাম, সে তার তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট
রেজাল্টস ফর ইয়োর এফোর্টস। দেখো প্রথম কথা দেখো কি বলতো হাত দেখে, ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে, ইন মেনি ওয়েজ, ওয়ে মানে পথ, অনেক দিক থেকে, ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না, গেট মানে কি পাওয়া, ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না, কি পাচ্ছ না, দ্য ফুলেস্ট রেজাল্ট, সম্পূর্ণ ফল তুমি পাচ্ছ না, ফর ইয়োর এফোর্টস, তোমার প্রচেষ্টার সম্পূর্ণ ফল তুমি পাচ্ছ না। এই কথাটা যদি কেউ কাউকে বলে, যাকে বলবে তার ভালো লাগবে না খারাপ লাগবে? আমি যতই ফাঁকিবাজ হোক, পড়িনি, তাও মাস্টারমশাই বললো তুমি খাটছো কিন্তু সম্পূর্ণটা করতে পারছো না, তার মানে কি তুমি খুব আনন্দিত হলো, এই খাটছি তো আমি। তাই এইটা যখন বলছে যে তুমি পরিশ্রম করছো, পরিশ্রমের ফল তুমি সম্পূর্ণরূপে পাচ্ছ না, যাকে বলতো, যে হাত দেখাতে এসছে, তার মন উৎফুল্ল হয়ে যেত, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি খাটি খুব, ফল পাই না। আচ্ছা, 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন, 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ে আর ডিসপোজ টু এগ্রি উইথ হিম, অর্থাৎ এগ্রি মানে কি সম্মত হওয়া, ঠিক আছে, সম্মত হওয়া, রাজি হওয়া, মেনে নেওয়া। 9 আউট অফ 10 ওয়ে আর ডিসপোজড টু এগ্রি, মেনে নিত, ঠিক আছে, মেনে নিত, কি মেনে নিত, উইথ হিম, অর্থাৎ তার সঙ্গে এগ্রি হতো, অর্থাৎ তার কথা মেনে নিত। বুঝতে পারলে না? তার মানে এই যে কথাটা একটু আগে বললো যে তুমি পরিশ্রমের ফল করছো, ফল পাচ্ছ না, হ্যাঁ, যতটা অনেক দিক থেকে তুমি যতটা চেষ্টা করছো তার ফল তুমি পাচ্ছ না, এই যে কথাটা 10 জনের মধ্যে 9 জনই মেনে নেবে, এগ্রি করবে, সম্মত হবে না? 10 জনের মধ্যে 9 জনই, একজন হয়তো ব্যতিক্রম হতে পারে যে না এটা তো কমন ওয়ার্ড, এ চালাকি করছে, সেটা একজন হতে পারে, কিন্তু 10 জনের মধ্যে 9 জন কিন্তু ভোলা ভালা, ওরা বুঝে নেবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এখন ঠিকই বলেছেন, তাই বলবে। অর হি কোশ্চেন্ড, অথবা সে প্রশ্ন করতো, এগুলো কমন ওয়ার্ড, কমন লাইন, এই কথাটা বলতো, নাহলে অথবা তিনি অন্য একটা প্রশ্ন করতো, কি প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কি এমন কোনো মেয়ে আছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হতে পারে সেই মেয়েটা তোমার দূর সম্পর্কের কোনো আত্মীয়, ডিস্ট্যান্ট মানে দূরের, রিলেটিভ মানে আত্মীয়, যে তোমার দূর সম্পর্কের কোনো আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার প্রতি খুব একটা ভালো চোখে তোমাকে দেখে না, ওয়েল ডিসপোজ মানে খুব ভালোভাবে খোলামেলা, মানে এমন কি কোনো মেয়ে আছে যে তোমার প্রতি খুব একটা ভালো খোলামেলা নয়, তার মানে সে যে তোমাকে ভালো চোখে দেখে না, এমন কি কেউ আছে? এবার প্রবলেমের মধ্যে যদি কেউ পড়ে, শোনো, প্রবলেমের মধ্যে যদি কেউ পড়ে থাকে, সে যদি হাত দেখাতে যায়, তার মানে নিশ্চয়ই সে কঠিন প্রবলেমে আছে, মুক্তি পেতে চাইছে। এবার একটা পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, শুধু পরিবার নয়, এখানে রিলেটিভের কথা বলছে, অনেক থাকে না, তাহলে এত আত্মীয়র মধ্যে একজনের সঙ্গে তো একটু বিষাদ থাকবে না? তখন মনে যখন এই কথাটা বলবে, তখন ঠিকই তো, ওই মাস্তুতো বোনটা কিছুদিন আগে আমার সঙ্গে ঝগড়া করেছিল, তাহলে কি ওই কিছু চালাকি করছে, আমার ক্ষতি করতে চাইছে, ব্যাস মনের মধ্যে ডাউট তৈরি করে দিচ্ছে, বোঝা গেল, সম্পর্কের বন্ধনটাকে নষ্ট করে দিচ্ছে। টুয়ার্ডস ইউ, তোমার প্রতি সে ভালো চোখে দেখে না, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা এতেও যদি কাজ না হয়, সে পরবর্তীতে আর একটা কথা বলতো, সে কী করতো, হি গেভ, সে দিত অ্যান অ্যানালাইসিস, একটু আগেই বললাম অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, তার চরিত্রের বিশ্লেষণ করতো, কার, যে ব্যক্তি হাত দেখাতে এসছে, যে কি বলতো, মোস্ট অফ ইয়োর ট্রাবলস, বলতো বেশিরভাগ তোমার সমস্যা আর ডিউ টু ইয়োর নেচার, ডিউটি মানে কারণে, ডিউ টু ইয়োর নেচার, তোমার চরিত্রের কারণেই তোমার বেশিরভাগ সমস্যা, নেচার মানে ক্যারেক্টার, চরিত্র, প্রকৃতি, বোঝা গেল, তোমার চরিত্রের কারণেই
তোমার বেশিরভাগ সমস্যা কিন্তু তোমারই চরিত্রের কারণে। এবার নিজের প্রতি ডাউট ধরে দিত, বুঝলে গেল? যেটাতে কাজ হবে সেদিকে যাবে। দেখ কি বলছে, তারপরে বলতো হাউ ক্যান ইউ বি। এবার যখন বলবে তোমার চরিত্রের জন্যই তোমার সমস্যার মূল কারণ, তখন তার একটু রাগ হবে না, ভালো হবে, একটু রাগ হবে। কিন্তু সেই রাগটাকে দমন করার জন্য কি বলতো দেখো, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, তুমি এটা না হয়েই বা কি করতে পারবে, উইথ স্যাটার্ন, এই শনির নিয়ে, মানে স্যাটার্ন মানে শনি গ্রহ, এই শনির দশা নিয়ে তুমি কী বা করতে পারো, হোয়ার হি ইজ, যে অবস্থানে সে আছে, মানে শনি যে অবস্থানে আছে তাতে তোমারই বা কী দোষ? তোমার ক্যারেক্টার এরকমই হওয়ারই কথা, তোমার শনির দশা যে খুব খারাপ, তার জন্যই তোমার এরকম চরিত্র, আর চরিত্রের জন্যই তোমার এত কিছু ঘটনা ঘটছে। ব্যাস, একটু আগে রেগে গেছিলো মনে মনে একটু, এবার কিন্তু এটাকে প্রশমিত করে দিল। যাক, দোষটা আমার না, কার দোষ? শনির দশা আছে। সে পৃথিবীর কোনো এক কোণায়, এত বড় পৃথিবীর কোনো এক অঞ্চলের কোনো এক বিন্দুতে সে আছে, আর দোষ হয়ে গেল লক্ষ লক্ষ কোটি দূরে থাকা এক শনি। না, এবার ব্যাস, লোক খুব আনন্দিত, আমার দোষ না, শনির দশা। কী করতে হবে? শনির দশা কাটাতে হবে, শনির দশা কাটাতে হবে। কোথায় গেল? ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, তোমার এই যে কর্কশ চরিত্র, কর্কশ মানে কঠোর, রাস, হ্যাঁ, তোমার এই যে হার্ড ক্যারেক্টার, ইম্পেটাস না বলে হার্ড বলে সুবিধা হবে, হার্ড ক্যারেক্টার, তোমার যে এই যে কঠোর চরিত্র, হার্ড নেচার, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, এবং তোমার বহিরাঙ্গ যে এতটাই রাফ মানে অ্যাকচুয়ালি রাফ মানে অমসৃণ, এখানে রাফ বলতে খারাপ, তোমার বহিরাঙ্গটা এতটাই খারাপ, মানে বাইরের চরিত্রটা এতটাই খারাপ এই শনির দশার জন্য। কার জন্য? শনির দশার জন্য। তাহলে ইউ হ্যাভ অ্যান ইম্প্যাটাস নেচার, তোমার একটা হার্ড নেচার আছে, চরিত্র আছে, এবং তোমার একটা রাফ এক্সটেরিয়ার আছে। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, যখন এই কথাটা বলতো তখন কিন্তু দিস এন্ডিয়ার্ড হিম, এটা তাকে প্রিয় করে তুলতো। কাকে প্রিয় করে তুলতো? অ্যাস্ট্রোলজারকে প্রিয় করে তুলতো এই কথাগুলো যখন বলতো। তোমার দোষ নাই, শনির দশা, তোমার ভেতরটা ভালো, উপরটা একটু কঠোর, হ্যাঁ, এই সমস্ত কথা বললে কি হবে? যে বলছে মানে অ্যাস্ট্রোলজার, সে হয়ে যায় প্রিয় পাত্র, ভালো কথা বলছে, আমার ভালো লাগছে, তার মানে ও আমার প্রিয় পাত্র। তাহলে এই কথাগুলো, দিস মানে এই কথা, মানে আগে যেগুলো বললো, দিস এন্ডিয়ার্ড হিম, এটা তাকে প্রিয় করে তুলতো, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ তাদের হৃদয়ে, তাদের কাছে সে তাকে প্রিয় করে তুলতো। ফর ইভেন, কারণ, ফর বলতে এখানে জন্য না, এখানে ফর বলতে কারণ, বুঝতে পেরেছ? ফর বলতে এখানে কারণ। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে সব থেকে নম্রতম ব্যক্তিও, মাইল্ডেস্ট, মাইল্ড মানে নম্র, আর মাইল্ডেস্ট মানে হচ্ছে নম্রতম, আমাদের মধ্যে, মানে অফ আস বলেছে তাই আমাদের মধ্যে, মাইল্ডেস্ট অফ আস, আমাদের মধ্যে সব থেকে নম্রতম মানুষটা লাভস টু থিঙ্ক, এটা ভাবতে ভালোবাসে যে হি হ্যাজ ফরবিডিং এক্সটেরিয়ার, অর্থাৎ তার আছে একটা ফরবিডিং এক্সটেরিয়ার। ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, বুঝতে পেরেছো? ফরবিড মানে নিষেধ করা, আর এখানে ফরবিডিং বলতে নিষিদ্ধ, অ্যাকচুয়ালি নিষিদ্ধও না, হার্ড টু পেনিট্রেট, মানে যে হৃদয়টাকে কি বলে, ছিদ্র করা যায় না, পেনিট্রেট করা যায় না, যার মনটাকে জয় করা যায় না, কঠোর। তাই বলছে ফরবিডিং এক্সটেরিয়ার, অর্থাৎ তোমার বাইরের যে তোমার ভেতরটা বলো, বাইরেটা একটু কঠোর বলি না আমরা, সেটাকে বলছে ফরবিডিং এক্সটেরিয়ার, অর্থাৎ নিষিদ্ধ বহিরাঙ্গ। অর্থাৎ বলতে চাইছে যে আগের যে কথাটা একটু আগে বললাম, যে এই কথাটা তাকে মানুষের কাছে প্রিয় করে তুলত, কারণ বেশিরভাগ আমাদের মধ্যে বেশিরভাগ নম্র মানুষও এটা ভাবতে ভালোবাসে যে তাদের ওপরটা মানে বহিরঙ্গটা কঠোর, ভাবতে ভালোবাসে না, ভেতরটা ভালো,
বহিরঙ্গটা কঠোর, মানে ও দেখাতে চায় আমাদের মধ্যে সব থেকে নম্র ব্যক্তিকে দেখাতে চায় যে সে বহিরাঙ্গের দিক থেকে একটু কঠোর প্রকৃতির, ভেতরে সে দুর্বল, ঠিক আছে, সে খুবই নম্র, কিন্তু সে ভাবে এটাই যে সে তার বাইরের বাহ্যিক রূপটা বেশ কঠিন, লোকে এটা মনে করে, এটা সে ভাবতে ভালোবাসে, আমরা ভাবতে ভালোবাসি, বোঝা গেল? দ্য নাটস ভেন্ডর, কতটা আছে আর একটু পড়ায়, তোমার শেষ হবে না তো? হ্যাঁ বলো, বাড়ি যাবে? ফরবিডিং এক্সটেরিয়র, বুঝতে পেরেছ? এই অবধি হলো, আর একটু পড়ি। দ্য নাটস ভেন্ডর, এই সরি হ্যাঁ নাটস, দ্য নাটস ভেন্ডর মানে কি? নাটস ভেন্ডর মানে হ্যাঁ, তাহলে নাটস ভেন্ডর সেই চিনে বাদামওয়ালা ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার আগুনের শিখাটা, ফ্লেয়ার মানে কি? আগুনের শিখা, যেটাতে জ্বালাতো বাদামের উপরে। ব্লিউ আউট মানে কি? নিভিয়ে দেওয়া। তাহলে ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার অগ্নিশিখাটা নিভিয়ে দিল। অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য সে উঠে পড়লো। রাইজ রোজ, রাইজ রোজ মানে উঠা, রাইজ মানে ওঠা। তাহলে রোজ টু গো হোম, সে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লো। দিস ওয়াজ এ সিগন্যাল, এটা ছিল একটা ইঙ্গিত। কিসের ইঙ্গিত? ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাছে এটা ছিল একটা ইঙ্গিত যে তাকেও তার জিনিসপত্র বান্ডেল আপ করতে হবে, মানে গুছিয়ে নিতে হবে। বান্ডেল আপ মানে গুছিয়ে না। কেন? কারণ তার নিজের আলো নাই তো, আছে? তাহলে এবার যদি ওই বাদাম বিক্রেতা উঠে পড়ে, তাহলে ও কি অন্ধকারে ব্যবসা করবে? তার জন্য এটা ছিল তার ইঙ্গিত যে বাদামওয়ালা উঠলো, এবার আমাকেও উঠতে হবে। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, সিন্স, যেহেতু, ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এটা তাকে ছেড়ে যেত অন্ধকারে। তার মানে সে যদি ব্লিউ আউট করে দেয় তার লাগুনটা, শিখাটা, বাতিটা, তাহলে সে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, অর্থাৎ একটা সবুজ আলোর ছটা ছাড়া, মানে যখন ওই বাদামওয়ালা আলোটা নিভিয়ে দেয় তখন একটা সবুজ ছটা পড়ে, কোনো একটা দিক থেকে ছটা এসে পড়ে, ওই ছটাটাই তার সম্বল। কিন্তু সেই সবুজ ছটাটা পরিষ্কার নয়, ওতে কাজ চালানো যাবে না, বোঝা গেল? তাহলে তখন তাকে ভাবতে হতো যে এবার আমাকে উঠতে হবে। হুই স্ট্রেড ইন ফ্রম সাম হোয়ার, যে ছটাটা আসছে, স্ট্রেড মানে আসছে, ইন তার কাছে আসছে, ফ্রম সাম হোয়ার, কোথাও থেকে আসছে, এদিক ওদিক থেকে সে সবুজ ছটাটা আসছে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সেই ছটাটা এসে তার সামনের মাটিতে এসে পড়ে। যখন উঠে যায় বাদামওয়ালা তখন ওই সবুজ আলোটা এসে পড়ে, বুঝা যায়, হালকা। হি পিকড আপ হিজ করিসেলস, সে তার কী বলে এটাকে, করিসেলস, কড়িগুলোকে তুলে নিল। কটা ছিল কড়ি? এক ডজন। সে কড়িগুলোকে তুলে নিল। অ্যান্ড প্যারাফেরনালিয়া, প্যারাফেরনালিয়া মানে হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, তার যে জিনিসপত্র, বুঝতে পেরেছো? এইটা আগের দিনে পড়েছিলাম, তবে এই ওয়ার্ডটা ছিল না, অন্য একটা ওয়ার্ড ছিল। হ্যাঁ, তার যে আরও ওসব জিনিসপত্রগুলো আছে, তার সেই সমস্ত জিনিসগুলো সে কী করলো? গুছাতে লাগলো, তুলতে লাগলো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলোকে রাখতে লাগলো কোথায়? ব্যাক ইনটু হিজ ব্যাগ, কোথায় রাখতে লাগলো? তার ব্যাগের মধ্যে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন এই সবুজ আলোর ছটাটাও উবে গেল, ব্লটেড আউট মানে চলে যাওয়া, উড়ে যাওয়া, ঠিক আছে, হারিয়ে যাওয়া, মিশিয়ে যাওয়া। তাহলে ব্লটেড আউট, যখন সেই সবুজ আলোটাও মিশিয়ে গেল, মানে চলে গেল, হি লুকড আপ, সে ওপরের দিকে উঠলো, তাকালো। অ্যান্ড স এ ম্যান, দেখলো একটা মানুষকে। তাকে দেখলো? ব্যাগ গুছানো হয়ে গেছে, সব জিনিসপত্র ঢুকানো হয়ে গেছে, আলোর ছটাও আর নাই, এবার সে উঠতে যাচ্ছে, তখন দেখছে একটা মানুষকে।
সেই মানুষটা কি করছে? স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে আছে। একটা মানুষ দাঁড়িয়ে যখন উঠে আসছে তখন দেখছে, চাটা ঠান্ডা হয়ে গেল বলছিস না, স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড, সেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেন্স মানে সারা, মানে তার নিজের বুদ্ধি, তার নিজের বুদ্ধি দিয়ে সে বুঝলো, ভাবলো এ পসিবল ক্লায়েন্ট, কি ভাবলো? যে এটার সম্ভবত একটা খরিদ্দার। পসিবল মানে সম্ভবত, ক্লায়েন্ট মানে খরিদ্দার, অর্থাৎ তার কাছে হাত দেখাতে এসেছে। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, তোমাকে দেখে খুব শঙ্কিত মনে হচ্ছে, তোমার মানে তোমার মনের অবস্থা খারাপ মনে হচ্ছে। কেয়ারওয়ার্ন, তো ওকে দেখে বলছে, ওর দিকে তাকিয়ে বলছে, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল। ইট উইল ডু গুড, তোমার ভালো হবে। ইট উইল ডু গুড, এটা তোমার ভালো করবে বা তোমার ভালো হবে। টু সিট ডাউন, এখানে বসলে। ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য। ফর এ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য। তুমি যদি এখানে বসো কিছুক্ষণের জন্য, তোমার ভালো হবে। অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে যদি কিছুক্ষণ কথা বলো, তাহলে চ্যাট মানে কি? কথা বলা। তুমি যদি আমার সঙ্গে কিছুক্ষণ বসো এবং কথা বলো, তাহলে কিন্তু তোমার ভালো হবে। দ্য আদার, এখানে দ্য আদার বলতে সেই ব্যক্তিটা। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। গ্রাম্বল মানে কি? কী বলে এটাকে? বিড়বিড় করা বা হ্যাঁ কথা বলা, যে এমন কিছু বলছে যেটাকে বুঝতে পারছে না। দ্য আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই, একটা অস্পষ্ট উত্তর সে দিল। কে দিল? বিড়বিড় করলো কে? সেই ব্যক্তিটা। তখন দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন। ইনভাইটেশন মানে কি? নেমন্ত্রণ, তাই তো? কিন্তু এখানে নেমন্ত্রণ না, এখানে হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড। প্রেসড মানে কি? চাপা, চাপ দেওয়া, কিন্তু এখানে হচ্ছে জোর দেওয়া। প্রেস মানে চাপা, চেপে ধরা, আর এখানে হচ্ছে জোর দেওয়া। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার তার নেমন্ত্রণটাকে জোর দিল। তার মানে কি? তার মানে হচ্ছে তাকে জোর দিয়ে কাছে ডাকলো। এসো, তোমার মনটা খারাপ, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে, এসো এখানে বসো, আমার সাথে কথা বলো, তোমার মন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা জোর দিয়ে বললো। ও কিন্তু চলে যাচ্ছিল, কিন্তু ওকে জোর দিয়ে তাকে ডাকলো, ট্রেনে নিয়ে এসে বসলো, দিয়ে বলছে, হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, সেইং, আন্ডার হিজ নোজ সেইং, হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম। তখন সেই ব্যক্তিটা কী করলো? তার হাতের তালুটাকে এগিয়ে দিল। ও তো বুঝে গেছে যে এটা হাত গণনা করা ব্যক্তি আমাকে জোর করে বসাচ্ছে। হ্যাঁ, কিছু কোনো কথা না বলেই সে তার হাতটাকে বাড়িয়ে দিল। বাড়িয়ে দিল কোথায়? আন্ডার হিজ নোজ, তার নাকের কাছে। একবার নাকের কাছে হাতটাকে, নাকের কাছে। সেই এটা বলতে বলতে সে হাতটাকে বাড়িয়ে দিল। ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো। তুমি নিজেকে জ্যোতিষী বলো? তুমি জ্যোতিষী বলো নিজেকে? প্রশ্ন করছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, তার এই কথাটা শুনে অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ অনুভব করলো। ঠিক আছে, তাকে তুচ্ছ ভাবছে এরকম সে অনুভব করলো, সে চ্যালেঞ্জ অনুভব করলো এবং বলল, অ্যান্ড সেড টিল্টিং দ্য আদার্স পাম। টিল্ট মানে এখানে হচ্ছে কাত করা। কী করা? কাত করা। টিল্টিং দ্য আদার্স পাম, তার হাতের তালুটাকে যখন হাতটা বাড়িয়ে দিয়েছিল তখন হাতের তালুটাকে কাত করে ধরে বলছে, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট, মানে ওখানে সবুজ আলোটা নাই, সরে গেছে, যেখানে সবুজ আলোটা আছে সেখানে গিয়ে হাতটাকে নিয়ে গিয়ে বলছে, অফ হিজ লাইট, অফ লাইট, সেই লাইটে নিয়ে গিয়ে বলছে, ইয়োর সিজের নেচার, যেমন তার অভ্যাস, আগেকার সেই বাণী, একই বাণী, ইয়োর সিজের নেচার, তোমার চরিত্রটা এই বলতে গেছে, তখন থামিয়ে দিয়েছে। দেখ ডট 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 আছে, পুরো বাক্যটা কিন্তু বলতে দেয়নি, ওকে থামিয়ে দিয়ে বলছে, ও স্টপ দ্যাট, থামাও তো এটা, মানে এরকম বলতে বলতে অভ্যস্ত।
ওই যে বললাম 10 জনের মধ্যে 9 জন বিশ্বাস করার একজন, এ হচ্ছে একজন। থামো তো এইসব কথাগুলো বাদ দাও। দিয়ে বলছে দাদার সেই ব্যক্তি, অন্যজন বলল, টেল মি সামথিং, আমাকে এমন কিছু বলো, কিছু একটা বলো, ওর্থওয়াইল, যেটা মূল্যবান। এসব আজে বাজে কথা ছাড়ো, হ্যাঁ, এমন কিছু মূল্যবান কথা আমাকে বলো। আর বলবো না? হ্যাঁ, কি সুন্দর গল্প, শুধু মনে হচ্ছে পড়েই যায়। বেশ, এই অবধি থাকলো।